দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব ১৩। ভার্সিটি শেষে দুপুরে ক্লান্তি বুকে চেপে বাড়িতে ফেরে অমিত। উপরে নিজের রুমের দিকে এগোতে এক মুহূর্তের জন্য থমকে যায় সে, যেন কিছু একটা ভুলে গিয়েছে। হ্যাঁ, তার বউ নামের মেয়েটি আজ বাড়িতে নেই। রুমের দরজার সামনে দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে থাকে সে। রুমটা যেন কথা বলছে না, বলা এক শূন্যতায় ডুবে আছে সব কিছু। সকালে কমফোর্টারটা যেভাবে বিছানায় এলোমেলো করে রেখে গিয়েছিল সেটা সেভাবেই পড়ে আছে। গোসল শেষে বিছানায় ফেলে যাওয়া ভেজা তোয়ালেগুলো শুকানো হয়নি, সেগুলো ঠিক আগের জায়গাতেই। আয়নার সামনে রাখা কসমেটিকগুলো এলোমেলোভাবে পড়ে আছে। অমিতের রুমটা অগোছালো থাকা নতুন কিছু না। আজদিন আসার আগে সে নিজে এমনই রাখত, অথচ আজ এই অগোছালো রুমটা যেন খুঁচিয়ে খুঁচিয়ে বলছে মেয়েটা আজ বাড়িতে নেই। চুপচাপ হেঁটে রুমে ঢুকে অমিত হাতে ধরা ল্যাপটপ ব্যাগটা নিয়ে গিয়ে আজনের টেবিলের উপর রাখে। তারপর বিছানার এক কোণে পড়ে থাকা একটা তোয়ালে হাতে নেয়। হাতের মধ্যে সেই তোয়ালের ছোঁয়ায় চোখে ভেসে ওঠে সেই দিনের কথা। বেলকুনিতে তোয়ালে শুকাতে দিয়ে রুমে আনতে ভুলে গিয়েছিল আজরিন, আর অমিত সেই ভুলের জন্য অনেক কথা শুনিয়েছিল, খারাপ ব্যবহার করেছিল। কিন্তু এর পরেও সেই মেয়েটি প্রতিদিনই তার রেখে যাওয়া তোয়ালেটা ছাদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রাখত। সেই কথা মনে পড়তেই অমিতের বুকের ভেতর হঠাৎ একরকম খালি খালি অনুভূতি জন্ম নেয়। অনুশোচনা, অপরাধবোধ আর এক ধরনের রাগের। আর সে হঠাৎই হাতে থাকা তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তার চেহারায় বিরক্তের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ক্রোধ আসলে নিজের প্রতি নাকি এই নির্জীব অগোছালো রুমটার প্রতি তা সে নিজেই জানে না। গলা শুকিয়ে আসে তার। পানি খেতে ছোট টেবিলের জগের দিকে এগোয়, কিন্তু জগটাও খালি। রাগ যেন টকবক করে ফোটে তার ভেতরে। দরজার কাছে গিয়ে চেঁচিয়ে ওঠে, মা, মা, বাড়িতে কি কেউ নেই? সুরাইয়া, কেউ আছো? তার কণ্ঠে রাগের সাথে সাথে এক ধরনের বিরক্তি মিশে আছে। তার চেঁচানোর শব্দ পেয়ে সুরাইয়া আর জাহানারা বিবি হন্তদন্ত হয়ে রুমে আসে। জাহানারা বিবির চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠটা নরম। বলে, কি হয়েছে বাবা, এত চেঁচাচ্ছিস কেন? অমিত গম্ভীর গলায় বলে, চেঁচাচ্ছি মানে জগে পানি নেই, রুম এলোমেলো, এই বাড়িতে কি কারো সময় নেই এগুলো গুছিয়ে রাখার? সুরাইয়া ভয় মিশ্রিত দৃষ্টিতে জাহানারা বিবির পেছনে দাঁড়িয়ে। জাহানারা বিবির রুমের চারপাশ একবার তাকিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে, তুই তো তোর রুমে কাউকে ঢুকতে দিস না, কিছুতে হাত দিতে দিস না, তাই আর কেউ আসেনি। অমিত রেগে বলে, তাই বলে পানির জগে পানিও থাকবে না? রুমটা কি কেউ না থাকলে বন্ধ থাকে? সুরাইয়া ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই, 5 মিনিট সময় দাও, আমি ঠিক করে দিচ্ছি সব। অমিত কিছুটা সময় চুপ থাকে, তারপর কিছু না বলে চুপচাপ বিছানা থেকে একটা তোয়ালে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এদিকে অমিত ওয়াশরুমের দরজা বন্ধ করতেই সুরাইয়া আর জাহানারা বিবি তাড়াহুড়া করে রুমটা গোছাতে শুরু করে। অমিত ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারায় নিজের মনটা কিছুটা ঠান্ডা হয় বটে, কিন্তু কতগুলো প্রশ্ন তার মাথার ভিতর কিলবিল করে। বিয়ের আগে তো আমি এমনই ছিলাম, এলোমেলো, নিয়মহীন, স্বাধীন। তাহলে এখন এলোমেলো রুম দেখে কেন এত রাগ হলো? কেন এমন আচরণ করলাম? আমার আবার শরীর খারাপ হলো নাকি, নাকি মনের ভিতরে কিছু হয়েছে? শেষ প্রশ্নটার অমিত একটু মলিন হাসি দেয়, হয়তো নিজেকে ব্যঙ্গ করে। এদিকে রুমটা গুছিয়ে ফেলে সুরাইয়া, আর জাহানারা বিবি রুম থেকে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে সুরাইয়া বলে, আপনার ছেলের অনেক উন্নতি হয়েছে মা। আজরিন জাদু জানে, আজরিন মানুষটাকে অনেকটা গুছিয়ে দিয়েছে। জাহানারা বিবির মুখে এক রাত প্রশান্তির হাসি, তারপরেও তো চোখে দুশ্চিন্তার ছায়া নিয়ে বলে, গুছিয়েছে কিনা জানি না, কিন্তু ছেলের রাগটা কমাতে পারল না। ওর রাগটা এখনো আগের মতোই রয়ে গেছে। আল্লাহ না করুক এই রাগ যেন ওর জীবনে আবার কোনো নতুন অভিশাপ হয়ে না দাঁড়ায়। রাত 8টা বাজে। আজরিন পড়ার টেবিলে বসে চুপচাপ পড়ছে, আর বিছানায় এক ধারে হেলান দিয়ে বসে আছে ঐশী, হাতে মোবাইল। মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে কারোর সঙ্গে চ্যাট করছে, যা তার চোখের দৃষ্টিতে স্পষ্ট। আজরিন বই থেকে চোখ সরিয়ে তাকায় ঐশীর দিকে, তাকিয়ে নিজেই ঐশীকে হাসতে দেখে। আজরিন একটু হেসে বলল, কার সাথে চ্যাটিং করিস রে? উহুঁ। ঐশী হাসি মাখা মুখে বলে, আমার বড় খালার ছেলে রাহাত ভাইয়ার সঙ্গে। আজরিন চোখ ছোট ছোট করে বলে, উহুঁ, বুঝেছি, একদিন দেখবি এই ভাইয়াই হঠাৎ সাইয়া হয়ে গেছে। ঐশী গম্ভীর স্বরে বলে,
চোরের মন পুলিশ পুলিশ, নিজে তো বিয়ে করে স্বামীকে সবার সামনে খালাতো ভাই বলে চালায়, এখন আমাকেও তাই ভাবে। আজরিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে বলে, আমি তো চাইনি এভাবে, সব পরিস্থিতির খেলা রে বোন, পরিস্থিতির। ঐশী হঠাৎ মোবাইলটা একপাশে রেখে হেলান দেওয়া ভঙ্গিতে থেকে সোজা হয়ে বসল। চোখে একটা গভীরতা নিয়ে বলে, দোস্ত একটা সত্যি কথা বলি? আজরিন মিষ্টি হেসে বলে, মানে প্রতিদিন এসব মিথ্যা বলতি? আরে না রে, সিরিয়াস কথা বলছি। আজরিন এবারও হেসে বলে, বল। ঐশী ধীরে ধীরে বলে, অমিত ভাইয়া কিন্তু অনেক আগে থেকে আমার ক্রাশ। আজরিন যেন একটু থমকে যায়, মুখের হাসি মিলিয়ে ফ্যাকাশে করে নেয়। বলে, কি বললি? সত্যি বলছি। আজরিন গলার স্বর নরম করে বলে, আর আমার সত্যিটা জানার আগ পর্যন্ত, তাই না? এরপর ঐশীর দিক থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় দৃষ্টি রাখে। আজরিন মৃদু হাসি নিয়ে আরও বলে, আজ থেকে তুই আমাকে আন্টি আর অমিত ভাইয়াকে আঙ্কেল চোখে দেখবি, বুঝলি? ঐশী মুখে দুষ্টু হাসি টেনে বলে, ওহো, পোড়া পোড়া গন্ধ আসতেছে। তবে এটা ঠিক, অমিত ভাইয়া তোর হবার আগে আমার ক্রাশ ছিল। এখন যদি সম্পর্ক বদলাতে হয় তুই বদলে নে, আমি কেন করব? এটা বলে সে আবার মোবাইল তুলে নেয় হাতে, আর আগের মতো হেলান দিয়ে বসে যায়। একটু বিরক্তি গলায় বলে, দোস্ত এবার একটু পর, অনেক তো মোবাইল ঘাটলি। ঐশী বলে, আমি তো তোর মতো বিদ্যাসাগরের মেয়ে না যে দিন রাত বইয়ের পিছনে পড়ব। আজরিনের মোবাইলে রিং বেজে ওঠে। কানে শব্দ ঢুকতেই আজরিনের বুকের ভিতর কেমন করে ওঠে, ভাবে উনি বুঝি কল দিল। আসার পর থেকে আজরিন অপেক্ষায় আছে অমিতের একটা কল, একটা মেসেজ, আর এই সামান্য চাওয়াটুকু নিয়ে তার মন প্রতীক্ষার ছায়ায় ঢেকে আছে। তোমার মহারাজের কল চলে এসেছে। আজরিন কিছু না বলে ফোনের দিকে তাকায়, দেখে মা ভিডিও কল দিয়েছে। মুহূর্তে আজরিনের ভিতরে অস্থিরতা কমে আসে। সে কল রিসিভ করতে দেখতে পায় মায়ের পাশে রুবিনা, মাহিরা, মাহাতাব আর মা বসে আছে। সবাই মিলে অনেকক্ষণ গল্প করে, হাসাহাসি করে, এক রাশ ভালোবাসায় মোড়ানো কথোপকথন হয়। কল কেটে আজরিন বইয়ের পাতায় চোখ দেয়, আর তার অন্তর বলছে উনি যদি একটা বার খোঁজ নিত, ছোট্ট একটা মেসেজ, কেমন আছো দিত, তবে আসার পর থেকে মনটা এমন ব্যাকুল আর ভারী ভারী লাগতো না। প্রায় 10 মিনিট কেটে গেছে। আজরিন তখনও বইয়ের পানে তাকিয়ে পড়ার মন বসানোর চেষ্টা করছে। এমন সময় দরজার কাছে এসে রনি বলে, আজরিন এদিকে আসবি? আজরিন বই বন্ধ করে উঠে আসে। রনি তাকে ড্রয়িং রুমের পানে নিয়ে যায়। হেঁটে যেতে যেতে রনি ফিসফিস করে বলে, ওই তোর বান্ধবী আমাদের বাসা পছন্দ করেছে মনে হয়, তাই না? আজরিন বিরক্ত হয়ে বলে, তুমি আমার পড়া থামিয়ে এইসব জিজ্ঞেস করার জন্য ডেকেছ? রনি হালকা হেসে বলে, আরে না, আসলে জানতে চাচ্ছি তোর বান্ধবী কি খেতে পছন্দ করে। আম্মুকে বলবো আজ ওর পছন্দের খাবার রান্না করতে। এই কথায় আজরিন হঠাৎ থেমে দাঁড়িয়ে যায়। মুখটা গম্ভীর হয়ে ওঠে, চোখ ড্যাব ড্যাব করে রনির দিকে তাকিয়ে আছে। রনি হেসে ওঠে, বলে, রাগলি? আরে রাগিস না, আমি সিরিয়াসলি বলছি। আজরিন গলার স্বর শক্ত করে বলে, তোমার কপালে না দুঃখ আছে, এটা চোখে লেখা। রনি হেসে বলে, তোর জন্য হাড়ির দই আনবো? এক মুহূর্তেই মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে, শিশুর মতো। আহ্লাদিভাবে বলে ওঠে তার কণ্ঠস্বরে, সত্যি? 3 সত্যি। আজরিন খুশিতে দৌড়ে বলে, তাহলে দাঁড়াও, আমি এক্ষুনি ওকে জিজ্ঞেস করে আসছি। সে ছুটে রুমে চলে যায়। রনি আগের জায়গায় নিশ্চয় দাঁড়িয়ে থাকে অপেক্ষায়। একটু পর আজরিন ফিরে আসে, কিন্তু এবার তার মুখে কোনো রং নেই, চোখে অদ্ভুত এক ভাব। রনি এগিয়ে গিয়ে বলে, কি রে, এমন চেহারা কেন? কি পছন্দ করে বলেছে? ভুনা খিচুড়ি। রনি হতাশ হয়ে বলে, ভুনা খিচুড়ি আমার একদম ভালো লাগে না। আজরিন ফ্যাকাশে চেহারায় ধূসর স্বরে বলে, আমারও না। তবে এবার রনি হেসে বলে, আমার পছন্দ না তাতে কি, ওর তো পছন্দ, আমি মানিয়ে নেব। এক্ষুনি মাকে বলে রান্না করতে বলি। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায় রনি। চোখে মুখে বিরক্ত, মনে মনে রনির এই অদ্ভুত যত্ন, অতিরিক্ত উৎসাহ সবকিছুতেই বিরক্ত হচ্ছে। ঠিক তখনই রনি হঠাৎ আবার পেছনে ফিরে এসে বলে, ওই ঐশী এখন কি করতেছে রে? আজরিন মুখ ভার করে বলে, কি আর করবে, মোবাইলে চ্যাট করছে। রনি একটু চিন্তিত হয়ে চোখ কুঁচকে বলে, চ্যাট? কার সাথে? বলেছে তার খালাতো ভাইয়ের সাথে নাকি।
গো 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 করে রনি বলে, ওর খালাতো ভাই নাকি ভাইরাস? তুই শিওর তো ওর খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছে? আজরিন বিরক্ত সরে বলে, আমি যতটুকু জানি বললাম, এর চেয়ে বেশি জানি না। এটুকু বলে আজরিন রুমের দিকে চলে যায়। রনি চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ মুখে উদ্বেগের ছাপ। রনি অনেক ধীরে ধীরে নিজেকে নিচু গলায় বলে, সত্যি ওর খালাতো ভাই তো নাকি আমার জীবনের ভাইরাস? মেয়েটাকে দেখে তো মোটেও ভাইরাস কেস মনে হয় না। নিশ্চয়ই খালাতো ভাই হবে। না, আজরিন ভুল শুনেছে। তারপর রনি একরাশ চিন্তা আর একটু হিংসা মিশানো চিন্তা নিয়ে ধীরে ধীরে পা বাড়ায় কিচেনের পানে। রাতের খাবারের প্রস্তুতি চলছে। কিচেনে রনির মা, তিনি এক মনে পেঁয়াজ কাটছেন। এমন সময় রনি এসে নাড়াচাড়া করে লবণের শিশি, কখনো আবার চুপচাপ দাঁড়িয়ে মার মুখের দিকে তাকায়। এসব দেখে মা হালকা হেসে নিস্তেজ গলায় বলেন, কি হয়েছে, কিছু বলবি? মায়ের এমন সহজ প্রশ্নে সাহস পেয়ে যায় রনি। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে আদরে গলায় বলে, মা, একটা কথা বলবো। মা পেঁয়াজ কাটতে কাটতে বলেন, একটা কেন, আমার ছেলে চাইলে হাজারটা কথা বলতে পারে। রনি একটু সময় নিয়ে নিচু গলায় বলে, ভোনা খিচুড়ি রান্না করবে? জানি তোমার কষ্ট হবে, তবুও। মা এবার একটু চমকে ওঠেন, পিছন ফিরে রনির মুখোমুখি হয়ে বলেন, তুই আবার এটা কবে থেকে খাস রে? ছোটবেলায় তোকে এত খাইয়েছিলাম যে বড় হয়ে ওর নাম শুনলেও তো তোর বমি করার অবস্থা। রনি মাথা নিচু করে একটু হাসে, আমার জন্য না মা, তাহলে কার জন্য? মা আবার কাজে মন দেয়। এবার একটু গলা নামিয়ে লজ্জার সাথে বলে, তোমার বৌমার জন্য। ও, অমিতের বউয়ের জন্য? আরে মা, ভাইয়ের বউ তোমার বৌমা হতে যাবে কেন? ও তো খালামণির বৌমা। এবার পুরাপুরি থেমে গিয়ে বিস্ময়ে রনির দিকে তাকান, বলেন, মানে? রনি মায়ের হাত থেকে ছুরিটা নিয়ে রাখে, তারপর মায়ের কাঁধে আলতো হাত রেখে বলে, আমি এখন যেটা বলবো তুমি রাগ করবে না তো? মা কণ্ঠে মমতার ছায়া এনে বলেন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই এত আমার শক্তি, আমার হাতের লাঠি। তোর উপর আমার বিশ্বাস আছে। এমন কথা বলবি না যে মা কষ্ট পেয়ে রেগে যায়। বল, কি বলবি? রনি আবেগী হয়ে মায়ের গলা ধরে নরম করে বলে ফেলে, মা তুমি এত ভালো কেন? মা হেসে বলেন, কারণ আমার ছেলে খুব ভালো। এখন তোর মুখে শুনি তুই কি বলতে চাস। রনি একটু থেমে মুস্কি হেসে বলে, আজরিনের বান্ধবী ঐশী, তাকে আমি খুব পছন্দ করি। তোমার বৌমা আর রূপার ভাবি বানাতে চাই। মা আবার চমকে ওঠে, কি বললি? রনি এবার কিছু না বলে শুধু মায়ের চোখে তাকিয়ে থাকে। মায়ের চোখে পড়ে ছেলের চোখে একরকম শীতলতা। তোরা রিলেশনে আছিস? রনি ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বলে, না মা, আমি ওকে এখনো কিছু বলিনি। মা তো কৌতুক হলেও বলেন, তাহলে বলিস না কেন? মায়ের কথায় রনি অবাক হয়ে যায়, বলেন, কি বলছো মা? দেরি কিসের? পছন্দ হলে বলে ফেল না। মা আবার নিজের কাজের জায়গায় চলে যায়। রনি আনন্দে চোখ বড় বড় করে পেছন থেকে বলে, তাহলে মা, তোমার ওকে পছন্দ? মা হেসে পেঁয়াজ কাটা শুরু করেন আবার, আর বলেন, পছন্দ হবে না কেন? আমার ছেলের পছন্দ বলে কথা। দুপুরের খাবার সময় ওর পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। শুনে বুঝলাম মেয়েটার বংশ পরিচয় ভালো। আর সবচেয়ে বড় কথা, ওর বাবা নেই। অনেকটা তোর মতো ওই শূন্যতা নিয়ে বড় হয়েছে। রনি মায়ের কথায় নিয়ে বলে, তুমি তো দেখি আমার থেকেও ভালো জানো ওর সম্পর্কে। বুঝতে হবে তো, তোর আগে পৃথিবীতে এসেছি, আর আমি তোর মা। তোর থেকে একটু হলেও বেশি বুঝবো। তুই কিছু জানার আগে সে আমি জেনে যাব। রনি এবার একটু চুপ করে থাকে, তারপর ধীরে বলে, তবুও মা, আমি এখনো ওকে এ বিষয়ে কিছু বলবো না। ও এখনো ছোট, সময় আসুক তখন বলবো। মা মৃদু হেসে বলেন, ঠিক আছে, তুই যেমন ভালো বুঝিস, যেটা ভালো বুঝিস। এরপর কথায় কথায় মা ছেলের মজার খুনসুটিতে মেতে ওঠে। কিচেনে তখন শুধু ভুনা খিচুড়ির ঘ্রাণে মা ছেলের ভালোবাসার সুবাস ছড়িয়ে গেছে। সারা সন্ধ্যা বাহিরে কাটিয়ে বাসায় ফিরল অমিত। এটা খুব একটা স্বাভাবিক দৃশ্য না, কারণ সন্ধ্যার পর অমিত বাসায় থাকে। তাকে নিজের রুমে স্টুডেন্টের জন্য প্রেজেন্টেশন, সেমিস্টারের বিভিন্ন প্রশ্ন, এদিকে আবার বাবার অফিসের বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, এসব নিয়ে ত্বরান্বিত থাকতে দেখা যায়। কিন্তু আজকের দিনটা যেন ঠিকঠাক চলছে না।
তার জন্য রুমে ফিরে কেন জানি আজ তার কাছে চারপাশটা একটু বেশি নিস্তব্ধ, একটু বেশি শূন্য মনে হচ্ছে। কেমন একটা শূন্যতা তার চারপাশে ঘিরে ধরেছে। সে রুমের ভিতর গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি করতে থাকে, কয়েকবার থামে আবার শুরু করে। শেষে ভাবল কাজে মন দিবে, ল্যাপটপটা আনবে। দুপুরে এসে আজরিনের পড়ার টেবিলে অমিত যেভাবে নিজের ল্যাপটপটা রেখেছিল এখনও ঠিক সেটা সেভাবেই পড়ে আছে টেবিলের উপর। অমিত ল্যাপটপটা নেওয়ার জন্য আজরিনের পড়ার টেবিলের কাছে যায়। ল্যাপটপটা নিয়ে আসার সময় হঠাৎ তার চোখে পড়ে আজরিনের একটি খাতার পৃষ্ঠা উল্টানো, আর তাতে কিছু একটা লেখা। অজান্তেই এসে থমকে দাঁড়ায়, পিছন ফিরে খাতাটার পানে তাকায়, তারপর হাত বাড়িয়ে সেটাকে কাছে আনে, আর তাতে খুব যত্ন করে লেখা, অমিত প্লাস আজরিন is equal to Orin, that means Orin Shikdar. Azrin plus Omid is equal to Rizmi, that means Rizmi Shikdar. লেখাটা পড়ে অমিতের চেহারা একটুখানি বিরক্ত মিশিয়ে নেয়। নিজে নিজেই নিচু গলায় বলে ওঠে, মেয়েটার মাথায় এসব অদ্ভুত চিন্তা আসে কোথার থেকে? পড়ার নামে ফাঁকিবাজি আর আজে বাজে চিন্তা, ননসেন্স একটা। এসব কথার মাঝে সে নিচ থেকে আসার সময় সুরাইয়াকে বলেছে 1 কাপ কফি নিয়ে আসতে, আর সুরাইয়া সেই কফির কাপ হাতে রুমে ঢোকে। তা দেখে অমিত হন্তদন্ত হয়ে খাতাটা বন্ধ করে নেয়। সুরাইয়া অমিতের পানে এক পলক তাকিয়ে সোজা বিছানার পাশের টেবিলে কফি কাপটা রাখে, তারপর আবার চলে যেতে বলে, রাফিকে রাতের খাবার খাওয়াতে যাচ্ছি, ঘুমও পাড়াতে হবে, কিছু লাগলে আমাকে ডাক দিও। বলেই সুরাইয়া আর অমিতের প্রতিবাক্যের অপেক্ষা করে না, সে রুম থেকে বেরিয়ে যায়। অমিত বিছানার কাছে এসে বসে কফির কাপটা হাতে তুলে নেয়। এক চুমুক দিতে তার মুখ কুঁচকে যায়, বিষাদ লাগে। নিজেই নিজেকে জিজ্ঞাসা করে, আমার মুখে কি স্বাদ নেই নাকি? সুরাইয়া আজ কফিটা ভালো বানায় নাই, এটা খেতে এমন কেন? কফির কাপটা রেখে অমিত তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে, এই কয়দিন ওই ননসেন্স মেয়েটার বানানো কফি খেতে খেতে আমার মুখের স্বাদ কি বদলে গেল? এমন তো কখনো হয়নি, কফি তো কফি, তাতে এত পার্থক্য কিসের? এ কথা বলেই সে ল্যাপটপটা নিয়ে চলে যায় বেলকুনিতে। ঠান্ডা বাতাসে নিজেকে শান্ত করার চেষ্টা করে, ল্যাপটপটা খুলে কাজ করতে চায়, কিন্তু মন বসে না। প্রতিটা মেল, প্রতিটা ফাইল কেমন জানি গোলমেলে লাগে তার কাছে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ে, 2 হাত দিয়ে চুল পেছনে টেনে ধরে, অস্থির গলায় বলে, না, এভাবে চলবে না, অনেক কাজ বাকি, আমাকে কাজে মন দিতে হবে। অনেক ভেবে তারপর ল্যাপটপটা নিয়ে নিচের ড্রয়িং রুমে চলে আসে। সোফায় বসে কাজ করে, আর তাকে এভাবে নিচে এসে কাজ করতে দেখে জাহানারা বিবি আর সুরাইয়া থমকে যায়। ওনারা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না অমিতের এমন অচেনা আচরণ। দুজনের মুখে বিস্ময়, যেন দিনের বেলায় চাঁদ দেখা গেছে। অমিত সেটা টের পায়, আর মা আর সুরাইয়ার পানে চোখ তুলে তাকায়, গম্ভীর স্বরে বলে, হোয়াট? দুজনেই এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া মুখে অবাক ভান নিয়ে বলে, তুমি এখানে বসে কাজ করছো? তোমাকে তো সাধারণত খাবারের সময় ছাড়া নিচে দেখি না, তাও আবার আজ এমন কোলাহল জায়গায় বসে কাজ করছো। আজ তোমার কি হলো? রুমে গেলেই বুঝি বউকে মিস করো? শেষ কথাটা বলার সময় সুরাইয়ার গলায় খুনসুটির স্বর। অমিত রেগে বলে, কেন? আমার এখানে বসে কাজ করা নিয়ে কি নিষেধ? আর মিস করব, তাও আবার ওই ইডিয়েটটাকে? এই বলে অমিত ল্যাপটপ বন্ধ করে উঠে পড়তে গেলে সুরাইয়া দ্রুত বলে, না না না, তুমি বসে কাজ করো, আমরা চলে যাচ্ছি, তুমি বরং মন দিয়ে কাজ করো। বলেই মৃদু হেসে চলে যাওয়ার জন্য চুপচাপ পা বাড়ায় বউ শাশুড়ি। তারপর অমিত ড্রয়িং রুমে একা বসে ল্যাপটপে মন দেয়। আসার সময় উপর থেকে যে কফির কাপটা নিয়ে আসে সেটা পাশে থাকায় আবার কাপটা তুলে নেয়, একবার তাকায় কিন্তু আর চুমুক দেয় না, রেখে দেয়। রাত অনেক হয়ে গেছে, চারদিকে নিস্তব্ধতা, বাড়ির প্রতিটা রুম যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আজরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, তার চোখ বিছানার দিকে তাকিয়ে দেখে ঐশী চুপচাপ শুয়ে মোবাইল স্ক্রোল করছে। আজরিনকে দেখে বলল, দোস্ত, রনি ভাইয়ের আম্মুর বানানো ভুনা খিচুড়ি, উফ, জানিস অসাধারণ ছিল, না খেয়ে একেবারে মিস করলি রে। আজরিন নিঃশব্দে হেসে বলে, সারাদিন একটা মানুষকে মিস করতে করতে আমি ক্লান্ত, খিচুড়ি মিস করার সময় কই?
তার উপর আবার সেটা আমার সবচেয়ে অপছন্দের খাবার। চেহারার তার ক্লান্তি, চোখে এক রাশ অভিমান। অন্যদিকে অমিত ঘুমাতে গেছে বটে, কিন্তু তার চোখে ঘুম নেই, যেন ঘুম তাকে উপেক্ষা করে বেরিয়েছে। বিছানার এক পাশ থেকে আরেক পাশ বারবার গড়াগড়ি খায় সে। বারবার পাশের বালিশটার দিকে তাকায়, যেন বালিশটার পাশে কেউ থাকলে ঘুম আসতো। আজরিনের অনুপস্থিতিতেই অজান্তেই অমিতকে অস্থির করে তুলেছে, কিন্তু সে মানতে নারাজ। এক সময় অমিত বিরক্ত হয়ে উঠে বসে, চুলে হাত বুলিয়ে দাঁতের দাঁত চেপে বলে, উফ, ড্যামিট, আমি কেন ওর কথা ভেবে ঘুম হারাচ্ছি। ওকে কাগজে কলমে আমার বউ, কিন্তু বাস্তবে না। ও আমার বউ না। এতটুকু একটা মেয়ে অমিত শিকদারের বউ, হাস্যকর। ওটা ছিল আমার রাগের মাথায় নেওয়া একটা ভুল সিদ্ধান্ত। কথাগুলো বলার পরও অমিত কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর নিচু গলায় একটু বিবেকের কাঁপা কাঁপা স্বরে আবার বলে, কিন্তু যাই হোক, মেয়েটা এখন আমার দায়িত্ব। আজ সারাদিনেও একটা বারও খোঁজ নেইনি, এটা কি ঠিক হলো? চলবে ইনশাআল্লাহ।